আচ্ছা, আমরা যে ডেটা এন্ট্রির কাজটা করতেছি, এই ডেটা এন্ট্রির আপনার যেই একটা অপশন দেখবেন বা একটা ফিচার দেখবেন, নাম হচ্ছে হলো প্রোডাক্ট লিস্টিং। তো প্রোডাক্ট লিস্টিংটা কি, কিভাবে কাজ করে বা কিভাবে কাজ করানো হয় সেই জিনিসে আজকে একটু হালকা একটু মানে দেখবো। আচ্ছা, বায়ার আপনাকে হয়তোবা বলতে পারে যে আপনি আমাকে এমন 10টা লিস্ট দেন, কোন একটা প্রোডাক্ট বলে দিচ্ছে যে এই প্রোডাক্টের লিস্টটা আমাকে দেন। আচ্ছা, বায়ার কেন বলবে? আচ্ছা, এর অনেকগুলো কারণ থাকতে পারে। বায়ার যদি ড্রপ শিপিং বা রিলেটেড কোনো কাজের সাথে জড়িত থাকে সেটা একটা হতে পারে। দ্বিতীয় একটা বিষয় সেটা হচ্ছিল বায়ার চাচ্ছে যে সে নতুন কোনো একটা প্রোডাক্ট মাঠে নামাবে, আর্লিয়ার যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোর একটা সামারাইজ বা অবস্থান দেখার জন্য। তো এগুলো বিভিন্ন কারণে প্রোডাক্ট লিস্টিংটা করানো হয়। তো আমি এটা একটু সেভ করে নিচ্ছি। আমরা প্রথমে একটা ফাইল রেডি করব, প্রোডাক্ট লিস্টিং। আচ্ছা, তো আমার ফাইলটা রেডি। এখন আমি একটু অ্যামাজনে যাই, অর্থাৎ অ্যামাজন যেই জঙ্গল না, অ্যামাজন আমাদের যে প্ল্যাটফর্মটা আছে আর কি। আচ্ছা, ডাইরেক্ট মনে হয় ঢুকতে পারবো। সেদিন দেখলাম তো ডাইরেক্ট ঢোকা যাচ্ছে না। তো অ্যামাজনের বিভিন্ন ক্যাটাগরিতে দেখেন, এখানে দেখেন বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আছে, ইলেকট্রনিক্স, কম্পিউটার, বিভিন্ন কিছু। তো বায়ার হয়তো বা আমাদেরকে ক্যাটাগরি দিয়ে দিচ্ছে, সেই ক্যাটাগরি অনুযায়ী আমাদেরকে আগাতে হবে। তো আমি এখানে মনিটরটা এক্সাম্পল হিসেবে নিচ্ছি। বায়ার চাচ্ছে যে আপনি মনিটরের উপর একটা স্টাডি করে তাকে একটা শীট পৌঁছায় দেন, প্রোডাক্টের একটা শীট তাকে পৌঁছায় দেন। আচ্ছা, তো আমি এখানে কয়েকটা ট্যাব ওপেন করি। আচ্ছা, তো একটা মনিটরের কি কি জিনিস থাকে সেটা একটা মানে লিস্ট করাতে হবে আমাদেরকে, যে একটা মনিটরে কি কি লাগে। সবার প্রথম যে জিনিসটা লাগে সেটা হচ্ছে একটা মডেল। তাহলে আমি নাম দেই মনিটর প্রোডাক্ট লিস্টিং। মনিটর প্রোডাক্ট লিস্টিং প্রথমে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে যে জিনিসই আমি নেই, যেহেতু আমি জানতেছি এখানে আমার ডিভাইসটা কি, তো সেখানে আমার আলাদাভাবে নেম লেখা লাগলো না। আচ্ছা, আমি লিখে নিই। তারপরে লাগে হচ্ছিল মডেল, যে আপনি আসলে কিসের উপর কাজ মানে কোন মডেল নিয়ে লেখালেখি করতেছেন। আচ্ছা, একটা প্রোডাক্ট কিনতে যাওয়ার সময় আপনি কি কি দেখেন, একটু ইয়ে করেন, অ্যাসিস্ট করেন, যে যদি আপনি কোনো প্রোডাক্ট কিনতে চান, একটা মোবাইল ফোন কিনতে চান, সেই ক্ষেত্রে আপনি কি কি দেখেন? সবচেয়ে প্রথমে রিভিউ। আচ্ছা, রিভিউ না, এখানে যেটা ব্র্যান্ড দেখি ভাইয়া। আচ্ছা, ব্র্যান্ড। আচ্ছা, ঠিক আছে। তারপরে প্রাইস। প্রাইস। তারপরে ওয়ারেন্টি। আচ্ছা, স্পেসিফিকেশন গুলো। ওয়ারেন্টি বা স্পেসিফিকেশন, এইগুলো জিনিস এখানে আছে কিনা দেখতে। সার্ভিস সার্ভিসটা কেমন জিনিস? সেটা আপনি কেনার সময় তো দেখতে পারবেন না। কালার। কালার, হ্যাঁ। রেটিং। সাইজ ভালো হতে পারে সাইজ। রেটিং, সাইজ, আর কি দেখা যায়? ওয়েট। ওয়েট। আচ্ছা, এটা কম্পালসারি না। আচ্ছা, এই তো। তা মনিটরের সাথে এখন দেখি কি কি দেওয়া যায়। এটার উপর আমরা একটু বেসিক একটা ধারণা নিয়ে আমরা এখানে আগাবো। আচ্ছা, ঠিক আছে, আমরা এখানে আসলাম। আমরা এখানে যে কয়টা ডিভাইস পাইছি সেগুলো দিয়ে শুরু করি। তাহলে আমার প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ব্র্যান্ডটা কি। তো আমার ব্র্যান্ডটা এখানে দেখতে পাচ্ছি, এটা এলজি ব্র্যান্ডের একটা মনিটর। তো আমি এখানে এটা মেনশন করি এলজি। ওকে, ঠিক আছে। মডেল, মডেল এখানে কোথাও কি আলাদাভাবে
উল্লেখ করা হয়েছে সেটা আমাকে দেখতে হবে যে কোথাও কি আলাদাভাবে মডেল উল্লেখ করা আছে কিনা। আচ্ছা, মডেল উল্লেখ করা নাই। ওকে, ইন স্টক আরেকটা জিনিস দেখতে হয়, সেটা হচ্ছে স্টকে আছে কিনা, মানে প্রোডাক্টটা স্টকে আছে কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখান থেকে শুরু করি। প্রথমে আমরা নিলাম হলো ব্র্যান্ড এলজি নিয়ে নিচ্ছি হয়তোবা। আচ্ছা, এলজি নেওয়া শেষ। যদি এখানে আলাদাভাবে মডেল না দেওয়া থাকে, অনেক সময় দেখবেন যে এখানে টাইটেলের শেষে মডেল দেওয়া থাকে। যদি টাইটেলের শেষে মডেল না দেওয়া থাকে তাহলে দেখবেন নামের শুরুর অংশটা হতে পারে তার মডেল। ওকে, ভাই সিরিজ লেখা আছে নিচে, ব্র্যান্ডের নিচে সিরিজ লেখা আছে, ওইটা মনে হয় ওটা সিরিজ আর এটা হচ্ছিল মডেল 27 জি হ্যাঁ, একই, ওইটাই। বি 27। হ্যাঁ, সম্ভবত এটা হচ্ছে মডেল। ওকে ঠিক আছে। 27টা হবে না ভাই, 27 ইঞ্চি ওটা। আচ্ছা, তাহলে মডেল অংশটা আমার ক্লিয়ার। তারপর যেটা লাগতেছে এই জিনিসের প্রাইসটা কত হতে পারে। এই যে এখানে প্রাইসটা দেওয়া আছে, বাংলাদেশেরটা ইনফরমেশন সহ দেওয়া আছে। আমি এখান থেকে একটা নিয়ে নিই, 379। ওকে ঠিক আছে। এর কালার গুলো কি, কালারের কোনো কি ভেরিয়েন্ট নিয়ে আলোচনা করছে কিনা। আচ্ছা, কালার ভেরিয়েন্স নিয়ে এখানে কিছু আলোচনা করে নাই, তাহলে এটা আমরা নট অ্যাভেলেবল দিয়ে দিই। নট অ্যাভেলেবল। আচ্ছা, তারপর আসে রেটিং। রেটিংটা আমরা যদি দেখি, এখানে রেটিং লেখা আছে কোথাও, এই যে এখানে দেখেন রেটিংটা লেখা আছে। আমি রেটিংটা এখন জাস্ট পেস্ট করে দিই। ওকে আচ্ছা, এখানে একটা এক্সটেনশন আপনাদের পরিচয় করে দেই, সেটা নাম হচ্ছে হলো কপি লিঙ্ক নেম। এর সুযোগ সুবিধা হচ্ছিল, এই এক্সটেনশনের সুযোগ সুবিধা হচ্ছে হলো যে আপনাকে, এই যে আমি এই রেটিংটাতে নিতে যাচ্ছি, এই রেটিংটা নেওয়ার জন্য এখানে আমার এখানে ধরে ক্লিক করা লাগতেছে, তাও আসবে কিনা অনেক ধরনের সমস্যা। আবার যদি এখানে ক্লিক করে যায় সেক্ষেত্রে আমাকে অন্য একটা পেজে নিয়ে যাবে। তো এইরকম ঝামেলা থেকে বাঁচার জন্য একটা এক্সটেনশন পাওয়া যায় যেটার নাম হচ্ছিল কপি লিঙ্ক নেম। এটা ইনস্টল করার পর জাস্ট ইনেবল করে নেবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, তাহলে আমি এটা রেটিংটা দিয়ে দিলাম। আচ্ছা, আর কি বাকি থাকতেছে, আর বাকি থাকতেছে হচ্ছিল সাইজ, অর্থাৎ স্ক্রিন সাইজ, সেটা হচ্ছিল 27 ইঞ্চি। আচ্ছা, যেহেতু আমাদের এটা ইঞ্চি ফিক্সড, সেক্ষেত্রে আমরা এইখানে একটু দিতে পারি, এটা ব্র্যাকেটের ভিতর এটা একটু মেনশন করে দিলাম, যেটা ইঞ্চির হিসাবে জিনিসটা ক্যালকুলেট হচ্ছে। আচ্ছা, ওয়েট, ওয়েটটা সম্ভবত এখানে কোথাও মেনশন থাকার কথা না। ওয়েটের এটা এখানে মেনশন আছে কোথাও। আচ্ছা, ওয়েট নিয়ে কোনো মেনশন করা হয় নাই, তাহলে এটা আমি স্কিপ করে চলে যাচ্ছি। তাহলে নট অ্যাভেলেবল। স্টকে আছে কিনা, দ্বিতীয় যে বিষয়টা আমাদেরকে দেখতে হবে, এটা স্টকে আছে কিনা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টকে এটা আছে, ইন স্টক, তাহলে ইয়েস। আর যদি এখানে লিমিটেড থাকে 9 অনলি, 7 অনলি, তো সেটা আলাদাভাবে মেনশন করবে। স্টক ইয়েস, স্টকে আছে, স্টকে প্রোডাক্ট আছে। আচ্ছা, এখন যে জিনিসগুলো দেখতে হবে যে আর কি কি জিনিস আমাদের বাদ চলে যাচ্ছে। প্রথমে হচ্ছিল ডিসপ্লে টাইপটা। দেখেন এখানে ডিসপ্লে টেকনোলজি যেটা ইউজ করা হয়েছে সেটা ডিসপ্লে টেকনোলজি। তা যেহেতু এখানে কালারের যে বিষয়টা থাকতেছে না, আমি এখানে ডিসপ্লে টেকনোলজিটা দিয়ে দিলাম। আচ্ছা, তার মানে ডিসপ্লে হচ্ছে এলইডি, এটা আমরা মেনশন করি এলইডি। রেটিং দিয়ে দিলাম, ইঞ্চি দিয়ে দিলাম। ওয়েট, টিভির এই ওয়েটের মেনশন করে নাই বা মনিটরে এই জিনিসটা মেনশন করে নাই। এখানে অন্য একটা জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে রেজুলেশন। তাহলে ওয়েটের জায়গায় আমরা ইউজ করবো রেজুলেশন। আচ্ছা, আর পরবর্তী যে জিনিসটা থাকতেছে সেটা হচ্ছে হলো রেজুলেশন টাইপ।
ওকে, দিয়ে দিলাম। এখন আর একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে ইমেজ। ইমেজ আমরা প্রোভাইড করব কিভাবে সেটাই দেখাই। আমি আপনাদের একটা সফটওয়্যারের নাম বলছিলাম, সেটার নাম হচ্ছে হলো লাইট শট। ওখান থেকে কপি করে নিয়ে আসে ইমেজটা আপনি পেস্ট করতে পারবেন, পরবর্তীতে দেখা যায়, সমস্যা করে না। সুন্দর একটা ইমেজ নিলেন, আচ্ছা, দেন কপি করলেন। কপি করার পর প্রোডাক্টটা জাস্ট এখানে অ্যাড করে নিলেন, পেস্ট অপশন আছে দেখেন, চলে আসছে। আচ্ছা, আসতেছে না? যদি এভাবে না আসে তখন আমরা গুগল ড্রাইভে আপলোড দিয়ে এখানে লিঙ্কটা প্রোভাইড করতে হবে। যদি সরাসরি এভাবে না আসে সেক্ষেত্রে গুগল ড্রাইভে আপলোড দিয়ে লিঙ্ক প্রোভাইড করতে হবে। ড্রাইভ হয়ে গেল, ড্রাইভ। আর যেখানে প্রোডাক্ট লিস্টিং এ অলরেডি এখানে একটা মেনশন করা আছে, সম্ভবত সেম মনিটরে কাজ করছিলাম আমি। ওকে, এই লিঙ্কটা আমি দিয়ে দেবো। ভাই এখানে কি ওয়েবসাইটের লিংকটা দেওয়া যাবে না? যে যে করবে ওখান থেকে দিতে হবে। ওটা লাস্টে দিব। আচ্ছা, এই যে আমার ইমেজের কাহিনীটা শেষ হলো। আর সর্বশেষ যেটা থাকতেছে সেটা হচ্ছে আমাদের ইউআরএল। অর্থাৎ আমি চাই আমার বায়ার ডাইরেক্ট নিজে ভিজিট করুক, বা সে যদি ইচ্ছা পোষণ করে যে আমি ভিজিট করব, তো সেক্ষেত্রে এটা আমরা এখানে দিয়ে দেবো। আমার যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কপি করে জাস্ট দিয়ে দেবো। তো এখানে একটা গুড প্র্যাকটিস হচ্ছে হলো কি করা বলেন তো? শর্ট লিংক প্রোভাইড করা। হ্যাঁ, এটা হবে একটা গুড প্র্যাকটিস। আচ্ছা, লিঙ্কটা শর্টেন করে ফেলি। ওকে, কপি করলাম, দেন পেস্ট করলাম। এখন জিনিসটা দেখতে একটু সুন্দর লাগতেছে। আবার এটা কপি করি, দেন পেস্ট। কপি, পেস্ট। ওকে, দেন পেস্ট। তাহলে দেখেন আমাদের একটা ফাইল রেডি হলো। তো আমরা এখানে 3 থেকে 4টা করলে আশা করি বিষয়টা বুঝতে পারবেন। আচ্ছা, আমি এটা একটু একটা সাইজ করে নিই, আদারওয়াইজ দেখতে খারাপ লাগতেছে। ঠিক আছে, আচ্ছা, আমাদের একটা গেল, এলজি ব্র্যান্ডটা সাপোজ ধরে নিলাম, এলজি ব্র্যান্ডটা গেল, এটা কাজ নাই। এর পরবর্তী স্টেপ যেটা আছে সেটা হচ্ছে হলো এই যে এটা নিয়ে এখন আমরা একটু লিখবো। এটার মডেল সম্ভবত হচ্ছে স্কেপট্রে বা যেটাই হোক, এটা একটু নিলাম। মডেল আমার ফিক্সড, মডেল দিয়ে দিলাম। ওকে, তারপরে মডেলটা হচ্ছে হলো আমার এইটা মনে হয় সম্ভবতের মডেল হবে। নিচে দেখি তো কোথাও লিখছে কিনা।
আচ্ছা, ব্র্যান্ড স্ক্রিপ্টে ঠিক আছে, মডেল নিয়ে কিছু এরা বলে নাই, তাহলে সম্ভবত এটাই মডেল হবে। ওকে, গেল। তারপর হচ্ছে এটার প্রাইস কি, এটার প্রাইসটা এখানে লেখা আছে এটা। এটা কি টাইপের ডিসপ্লে, এলইডি নাকি কি? এটা হচ্ছিল ডিসপ্লে এলইডি, এলইডি, আচ্ছা এলইডি, ওকে ঠিক আছে। পরেরটা হচ্ছিল রেটিং, রেটিং এ যায় দেখি এখানে রেটিং কত দেওয়া আছে, এখানে রেটিং এটা দেওয়া আছে, আচ্ছা। তারপরে হচ্ছে সাইজ কি, এটার সাইজ হচ্ছে 27, আচ্ছা। আর কি লাগতেছে, কিউএইচডি ডিসপ্লে না ডিসপ্লে রেজুলেশনটা কি? আচ্ছা, রেজুলেশন হচ্ছে এফএইচডি 1080, কপি পেস্ট। স্টকে আছে কি না, স্টকে আছে কিনা এই জিনিসটা একটু দেখতে হবে, স্টক অ্যাভেলেবল অর নট। এটা স্টকে আছে, যথেষ্ট পরিমাণে স্টকে আছে, তাহলে ইয়েস। আচ্ছা, এই দুটো আমি আর কাজ করলাম না, ইউআরএল কিভাবে প্রোভাইড করবেন, ইমেজ কিভাবে প্রোভাইড করবেন ওটা দেখাইছি অলরেডি, এটা গেল। লিঙ্ক নেম কিভাবে কাজ করে? জি, যে এক্সটেনশনটা দিলেন যে ওটা কিভাবে কাজ করে, কপি লিঙ্ক নেম। আচ্ছা দেখাচ্ছি, এটা তো ক্লিয়ার। আচ্ছা, এখন এইভাবে সবগুলো দেখাতে গেলে অনেক সময় লাগবে, আমি অন্য একটা ক্যাটাগরিতে মুভ করি। আচ্ছা, স্পেক্ট একটা নিছি, ওকে। তাহলে আমাদের মনিটরের ওটা গেল। এখন আমি চাচ্ছি যে অন্য কোনো একটা প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট লিস্টিং করে দেখাই, যা কি কি হতে পারে। তাহলে আর কি কি ইলেকট্রনিক্সের ভিতর, কম্পিউটারে গেল, ইলেকট্রনিক্স, মোবাইল ফোন করে আছে, মোবাইল অ্যাক্সেসরিজের তো অভাব নেই। কম্পিউটার ইলেকট্রনিক্সের ভিতর মোবাইল থাকতে পারে, তো সেল ফোন অ্যান্ড অ্যাক্সেসরিজ। আচ্ছা, আমাকে বলা হলো যে ঠিক আছে আপনি আমাকে এই কোম্পানির বা এই জিনিসগুলো প্রোভাইড করেন, এখানে কি আছে, হেডফোন গুলো আছে বা ব্লুটুথ ফোন, ওয়্যারলেস ইয়ারবাড, ওকে। ইয়ারবাডের আমি দুটো এক্সাম্পল দেখাই, তাহলে শেষ করে যাবে বিষয়টা, আর অত টপিকস তো থাকবে না, ওকে ঠিক আছে। এখন আপনি বললেন যে এটা মানে এই জিনিসটা কাজ করে কিভাবে, মানে আমাদের এই এক্সটেনশনটা কাজ করে কিভাবে। এই যে রেটিং এখানে দেখতেছেন না, এখানে যদি আমি ক্লিক করি আমাকে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, কিন্তু আমি রাইট সাইডে ক্লিক করে ওটা এনেবল করছেন কি, কপি লিংক নেম। না এখন করি নাই। আচ্ছা, এখান থেকে যে এটা আমাদের ডিসেবল করা থাকবে ওটা ইনেবল করে নেবেন, নেওয়ার পর এখন চলে আসলে জাস্ট ক্লিক করে জাস্ট ডানে দেখেন এই যে রেটিং কই, রাইট ক্লিক, কপি লিংক নেম, হয়ে গেল। তাহলে আমরা এখন এখানে এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব, তাহলে এই দুটো তার দরকার পড়তেছে না, মনিটরের বিষয়টা ক্লিয়ার, যে আমরা মনিটরের এই ইনফরমেশন প্রোভাইড করতে পারি। এখন ইয়ারবাড নিয়ে দুটো দেখাই। ইয়ারবাড বলতে এখানে বলছে ব্র্যান্ডের নামটা এখানে লেখা আছে, ওকে বা কি টাইপের কিছু একটা, ওকে ওকে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে হলো কি চাইছে, তারপরে চাইছে হচ্ছে হলো কালার, এখানে কালারটা ম্যান্ডেটরি। তাহলে মডেলটা থাকতেছে, প্রাইস থাকতেছে, ডিসপ্লে টেকনোলজি, এটা যাই হবে হলো কালার, তাহলে এটা কালার হচ্ছে ব্ল্যাক, ওকে। রেটিং তো থাকতেছে, সাইজ বা ইঞ্চির বিষয়টা এখানে আসবে না, এখানে অন্য কিছু আসতে পারে, কানেক্টিভিটি টেকনোলজি এটা আসতে পারে। রেজুলেশন নাই,
ফর্ম ফ্যাক্টর কালার, আচ্ছা আর কিছু দেওয়া আছে এর ভিতর? দেখেন তো ইয়ারফোনে বা ইয়ারবাডে আর কি কি লাগে? রেটিং লাগতেছে, টেকনোলজি লাগতেছে, রেজুলেশনে বিষয়টা লাগতেছে না। আচ্ছা এটুকু এখন জাস্ট ফিল আপ করে দিলে হয়ে যাবে। তাহলে আমাদের কি কি লাগতেছে? ওকে ওকে ঠিক আছে। মডেল নামটা এখানে অলরেডি আমাদেরকে মেনশন করছে, মডেল নেম মেনশন। আচ্ছা প্রাইস কত এটার? এটার প্রাইস হচ্ছে হলো 29 পয়েন্ট সামথিং বা $30। ওকে ডলারটা দিয়ে দিলাম। কালারটা দেওয়া আছে। আর রেটিং কত? রেটিং হচ্ছিল এটার এটা রেটিং, কপি লিংক নেম নিলাম আমি, দেন এই যে অংশটা কেটে দেবো। ওকে ঠিক আছে। কানেক্টিভিটি টেকনোলজি, কি ধরনের টেকনোলজি এটা ইউজ করে? সেটা হচ্ছে হলো ওয়্যারলেস। ওয়্যারলেস। আচ্ছা এটা স্টকে আছে কিনা সেটা আমাকে খুঁজে বের করতে হবে। এটা স্টকে আছে? ইয়েস এটা স্টকে আছে। তাহলে ইয়েস। ইমেজ প্রোভাইড করবেন কিভাবে সেটা আর দেখালাম না, যে ইমেজটা ডাইরেক্ট প্রোভাইড করা যায় তো, কিন্তু কোনো একটা কারণে প্রোভাইড হচ্ছে না। তাহলে ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিবেন আর লাস্টে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা লিঙ্কটা হয়ে আছে, এটা কালার পরে এটি করবেন। ওকে তাহলে এটা কাজ শেষ। আমরা আর দুটো দেখলে না। এটা হলো স্যামসাং গ্যালাক্সির, আমাদের ব্র্যান্ড নেমটা এখানে আছে স্যামসাং ইলেকট্রনিক্স বা স্যামসাং। ওকে স্যামসাং। এটার মডেলটা কি? এটার মডেলটা হচ্ছে হলো গ্যালাক্সি বাডস প্লাস। আচ্ছা মডেল নেম রেডি। আচ্ছা প্রাইস কি? প্রাইস হচ্ছে হলো আচ্ছা তারপর আসছে হচ্ছিল কালার, কালার তো মানে ব্ল্যাক দেওয়া হয়েছে। আচ্ছা কানেক্টিভিটি টাইপ হচ্ছিল ব্লুটুথ। আচ্ছা এটা জিনিস একটু বোঝুন তো, এখানে ব্লুটুথ কিনা হলো আর এটা ওয়্যারলেস কেন হলো, দুটো আলাদা আলাদা কেন? আচ্ছা আর কি স্টকে আছে কিনা? আচ্ছা স্টকে আছে কিনা এটা দেখতে হবে, স্টকে অ্যাভেলেবল অর নট। হ্যাঁ এটা অ্যাভেলেবল, তাহলে ইয়েস স্টক ইয়েস। কালার ব্ল্যাক। আচ্ছা আচ্ছা রেটিংটা নাও ভুলে গেছিলাম, কপি রেটিং। আচ্ছা দুটা গেল। আর এটা যদি এক্সেপশনাল কিছু থাকে তাহলে এটা নিব। তাহলে টোজো বা যেটাই হোক, এটা এখন আমি এক্সেপশনাল কিছু দেখতে পাচ্ছি না যেটা মেনশন করার মতো। ওই একই সবকিছু দেওয়া আছে, রেটিং দেওয়া আছে, প্রাইস দেওয়া আছে, ইন স্টক, ঠিক আছে এটা নেওয়ার দরকার নেই। আর এটা সর্বশেষ স্যামসাং গ্যালাক্সি বাডস প্রো। আচ্ছা ওই একই। তাহলে আপনাদেরকে যদি বলা হয় যে কোনো একটা প্রোডাক্টের প্রোডাক্ট লিস্টিং করেন, তাহলে সেই জিনিসটাই করতে পারবেন তো, সমস্যা তো হবে না। ইজি না বিষয়টা? হ্যাঁ আচ্ছা কিন্তু একটা মজার বিষয় বলি, আপনাদেরকে এই ধরনের কাজ দিবে না। আপনাদের যে কাজগুলো আসবে সেগুলো কাজগুলো কিন্তু এতটা সোজা হবে না। কাজ করতে যায় এই জিনিসগুলো ফেস করবেন, কিন্তু কাজগুলো হয়তো একটু সোজা কঠিন হবে। সেটা কি আপনাকে মার্কেট রিসার্চ করতে দিবে, ট্রেন্ডিং যে টপিকস গুলো চলতেছে, যে প্রোডাক্ট গুলো চলতেছে, এরকম কিছু আপনাকে রিসার্চ করতে দিবে। দেওয়ার পর তারপর আপনাদেরকে খুঁজে বের করতে হবে যে জিনিসটার ডিমান্ড কিরকম বা এটা ইয়ে কিরকম। তো ওটা আমাদের কিওয়ার্ড রিসার্চেও আছে, আমরা আরেকটা ভাবে দেখাতে পারি, সেটা হচ্ছে গুগল ট্রেন্ডস, নাম তো শুনছেন হয়তো বা।
কিওয়ার্ড রিসার্চের দিনে যেদিন ক্লাস থাকবে কিওয়ার্ড রিসার্চ এসইও প্রথম ক্লাস আর কি, সেদিন এই জিনিসটা আপনাদের থেকে লাগবে। আপনাকে বলতেছে যে আপনাকে অ্যামাজনের এরকম একটা সাইট দিয়ে দিল, দিয়ে বলতেছে অ্যামাজনে এখান থেকে খুঁজে বের করেন ইলেকট্রনিক্স বা যেকোনো একটা ক্যাটাগরি দিয়ে দিল। কম্পিউটার ক্যাটাগরি হতে পারে, ইলেকট্রনিক্স হতে পারে, স্মার্ট হোম হতে পারে, যে কোন প্রোডাক্টগুলো বেশি চলতেছে এরকম কোন একটা ক্যাটাগরি আমাদেরকে দিয়ে দিল। তাহলে দেখেন আমি এখানে যদি মনিটরে ক্লিক করি, মনিটর না তো এখানে কি আছে, ক্যামেরা এন্ড ফটো। আচ্ছা, এখানে পেন ড্রাইভ এগুলো দিয়ে তো পারা যাচ্ছে, অন্য ক্যাটাগরিতে দিই। কোন একটা ক্যাটাগরি দিয়ে বললো যে এই ক্যাটাগরি থেকে কোন কোন প্রোডাক্টের চাহিদা কখন কিরকম ছিল সেটা একটা রিসার্চ করে তাদের লিস্ট আমাকে পৌঁছাই দাও, এইভাবে আমরা দিতে চাইবে, এত সহজভাবে চাইবে না যেভাবে আমি দেখালাম। তাহলে আমাদের প্রোডাক্ট গুলো খুঁজে বের করতে হবে বিভিন্ন জায়গা থেকে। আচ্ছা, টেলিভিশনে যদি আমরা ক্লিক করি, এখানে হয়তো বিভিন্ন ধরনের টিভির নাম আসবে হয়তো বা। আচ্ছা, টিভি কার্ডে দেখা যাচ্ছে টিভির নাম নেই। আচ্ছা, এই যে এই মডেলটা দেখাচ্ছে, তা গুগল ট্রেন্ডসে আপনার গেলে জাস্ট কোন প্রোডাক্টের আমরা খুঁজতে যাচ্ছে, যে এই প্রোডাক্টের এখন বর্তমান কি অবস্থা বা এটা চাহিদা কিরকম, সেটা হয়তো আপনাকে খুঁজতে বলতে বলা হচ্ছে। এই জিনিসটা নিয়ে আসে গুগল ট্রেন্ডসে পেস্ট করে যা সার্চ করলেন, এই যে আসছে দেখেন, এটা দুটো কি সেম জিনিস? 32, আচ্ছা 732S, আচ্ছা একই কাছাকাছি। সেখানে আসতেছে না কোনো একটা কারণে, ওকে আসছে। এখন আপনাকে বলা হচ্ছে যে এই প্রোডাক্টটা, যে প্রোডাক্টটা আপনাকে প্রোভাইড করা হলো, যে আপনাকে বলা হলো এমন কিছু মনিটরের খোঁজ আমাকে দাও যার ডিমান্ড সবসময় হাই। ঠিক আছে, তো আমাদের গুগল ট্রেন্ড এই জিনিসটা আমাদেরকে হেল্প করে যে এখান থেকে আপনি খুঁজে বের করতে পারবেন যে আপনার এটা অডিয়েন্স এটা কিরকম চাচ্ছে। গুগল ট্রেন্ডসটা যেটা কাজ করে সেটা হচ্ছে আপনি গুগলে এই জিনিসের উপর কিরকম সার্চ হয়, কি পরিমাণ সার্চ হয় সেটার উপরে এটা আপনাকে একটা গ্রাফ দেখায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে এটা মার্চের কত তারিখ, এটা এটা হচ্ছিল আগস্টের 26 তারিখে সম্ভবত লঞ্চ করছে, সেখান থেকে এটা উঠতে আছে। অ্যান্ড অ্যাভারেজ যে ডিমান্ডটা সেটা সবসময় নিচে। তা আমরা যদি বলা হয় যে এমন কিছু প্রোডাক্ট রেডি করে দিতে যার ডিমান্ড সবসময় হাই, তখন কি সেটা খুঁজে পাওয়া কি কঠিন হবে গুগল ট্রেন্ডস থেকে? আচ্ছা, আপনারা হয়তো বুঝতে পারেন না, আমি আরেকটা এক্সাম্পল দিলে হয়তো বুঝতে পারবেন। স্যামসাং এর এটা হতে পারে ভালো, কারণ স্যামসাং এর একটা মানে ভাই কার্ভটা কিরকম থাকলে বুঝবো যে এটা হাই রেটিং এ আছে? আচ্ছা, এখানে কার্ভ দেখেন 100, 75, 50, 25 চারটায় অ্যাক্সিসে ভাগ করছে না। জি। আচ্ছা, 50টা হলো অ্যাভারেজ, এটা হলো আপ অ্যাভারেজ, এটা হলো ডাউন অ্যাভারেজ। তাহলে আমরা যে প্রোডাক্টগুলো খুঁজে বের করব, যে এমন কিছু মনিটরের নাম আমাদের সাজেস্ট করতে বললো, ওরা তো হয়তো জানবে না যে কিভাবে কি খুঁজে দেবো। যেগুলো আপ অ্যাভারেজ থাকে অর্থাৎ 50-এর উপরে থাকে, সেগুলো হচ্ছে আমাদের কি ডিমান্ডেবল, বা সেগুলো হচ্ছে আমাদের প্রোডাক্ট।
দেখেন ইউনাইটেড স্টেটসে গত 5 বছরে এটা ডিমান্ড কিরকম ছিল তার একটা গ্রাফ আপনাদের এখানে দেখাবে, এন্ড এই গ্রাফ থেকে আইডিয়া নিতে পারবেন যে হ্যাঁ এই প্রোডাক্টগুলোর নাম আমি লিস্টিং করতে পারি। তাহলে আপনার প্রোডাক্টের নামগুলো কিভাবে লিস্টিং করবেন, প্রথমে গুগলে এটা কি পরিমাণ সার্চ হয়েছে সেই ট্রেন্ডটা খুঁজে বের করবেন। অর্থাৎ মানুষ তো কেনার আগে অবশ্যই সেই জিনিসটা সার্চ করে, তাই না? সেটা এইভাবে নিচ্ছে না, হয়তো বা পুরো নাম বা এগুলো ডিটেলস দিতে হবে। এটা কি শুধু গুগল থেকে দেখা যাবে, অন্য সার্চ? থাকতে পারে হয়তোবা। আমি গুগল ট্রেন্ডস থেকে মানে আমি কাজ করছি গুগল ট্রেন্ডস থেকে, এরকম আমি হাইলি মানে প্রোডাক্টগুলো খুঁজে দিচ্ছি আর কি। আচ্ছা এটা কাজ করতেছে না, আমার স্যামসাং লেখাটা হয়তো অ্যাড করতে হবে। আচ্ছা খুঁজে পাওয়া যাচ্ছে না, তো এরকম প্রোডাক্টের হয়তো একটু ফেসিং করতে পারেন ডিফিকাল্টিস। আর সর্বোচ্চ যে বিষয়টা রাখবেন সেটা হচ্ছে রেটিং। বিভিন্ন ওয়েবসাইটে এটা নিয়ে একটু সার্চ দিবেন, যেটা নিয়ে যদি আমি অন্য কোনো একটা ওয়েবসাইটে সার্চ দেই, অ্যামাজন ছাড়াও হয়তো বা আরো একটা কোনো একটা ওয়েবসাইট থাকবে, বেস্ট বাই, তারপরে ওয়ালমার্ট আছে, এরা কিরকম রেটিং দিচ্ছে সেগুলো যদি একটু দেখেন। আচ্ছা এরাও একটা রিভিউ দিছে, এরকম রিভিউ থেকে আমরা কি ইনফরমেশন কালেক্ট করে তাকে দিতে পারেন। আচ্ছা এটা 640 দিচ্ছে। আমরা যদি চান প্রোডাক্টের পাশে বিভিন্ন ওয়েবসাইটের অ্যাড করে দিলেন যে এটা হলো অ্যামাজনের রেটিংটা দিচ্ছে, সাপোজ অ্যামাজনের রেটিং এটা, তারপরে হচ্ছিল ওয়ালমার্টের রেটিংটা এটা, তারপরে হচ্ছিল বেস্ট বাই রেটিংটা এটা, এরকম করে সাজিয়ে দিতে পারেন। এটা কোনো মানে বড় বিষয় না। তা এটা হলো প্রোডাক্ট লিস্টিং এর একটা বেসিক কাজ আর কি। বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে প্রোডাক্ট লিস্টিং করবেন আর মানে কিভাবে সার্চ করবেন? ভাই আচ্ছা ঠিক আছে, তো প্রোডাক্ট লিস্টিং এর কাহিনীটা শেষ হলো। এখন আমরা যাই হচ্ছিল মানে পিডিএফ ফাইল টু ওয়ার্ড কনভারসেশন, এটার বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায়, বা ইমেজ টু ওয়ার্ড কনভারসেশন এটার বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায়। তো বেসিক কিছু টুলস ইউজ করা হয়, যেটা ডেটা এন্ট্রি আপনারা দেখবেন যে লিখে রাখছেন যে ইমেজ টু পিডিএফ, ইমেজ টু এক্সেল, যেটাই হোক সবচাইতে বেস্ট যেটা সেটা হচ্ছে গুগল ড্রাইভ। আপনি প্রথমে একটা ছবি বের করলেন কোনো কিছু সার্চ দিয়ে র্যান্ডমলি, করে একটা ছবি নিলেন। আচ্ছা এন্ড এটা গুগল ড্রাইভে আপলোড দিলেন। আচ্ছা চলে আসছে। এটা যদি আপনি ওপেন উইথ গুগল ডক্স এ ক্লিক করেন, দেখবেন উপরে ছবিটা থাকতেছে, নিচের লেখাগুলো কপি হয়ে চলে আসতেছে। আচ্ছা দেখেন এখানে যেটা লেখা ছিল সেই লেখাটা নিচে কপি হয়ে চলে আসছে। আমি যদি একটু কালারটা একটু হলুদ হয়ে আসছে, যদি ব্ল্যাক করে দিই, দেখেন ইন্টেলেকচুয়াল গ্রোথ শুড কমেন্টস এট বার্থ এন্ড কেস অনলি এট ডেথ। তাহলে দেখছেন খুব ইজিতে গুগল ডক্স কি করতেছে, জাস্ট ছবিটা আপনাকে একটু চিনা দিলেই হবে, দেন গুগল ডক্স ওপেন করলেই যে ছবিটা থাকবে সেই ছবির উপর যে লেখাগুলো সেগুলো চলে আসবে। আচ্ছা এটা একটা সুযোগ আছে। আরেকটা হচ্ছে হলো আমাদের অনেকগুলো টেক্সট থাকে যেগুলো আমরা কপি করতে পারি না, তখন আমাদের ইউজ করতে হয় অ্যাডোবি অ্যাক্রোব্যাট ডিসি।
এটা হচ্ছে আরেকটা সফটওয়্যার, এটা আপনাকে এই সুযোগ দিবে যে আপনার কম্পিউটারে যদি কোনো ফাইল থাকে, আচ্ছা এই সফটওয়্যারটা মানে 1 GB। 1 জিবির কাছাকাছি, আর আমার ট্রায়ালটা মনে হয় অ্যাক্টিভ হয় নাই, আমাকে আবার বের করে দিল। আচ্ছা, এটা এত প্রবলেম তো ফেস করানোর কথা না আমার। আচ্ছা, অ্যাডোবি অ্যাক্রোবেটারটা আমি এখানে দেখাতে পাচ্ছি না, এটা আমাকে আবার নতুন করে ইনস্টল করে ক্র্যাকটা ইউজ করতে হবে। তো এখানে যে সুযোগ সুবিধা এটা দেয় সেটা হচ্ছে আপনার সফটওয়্যার থেকে খুব ইজিলি আপনি কোনো ডেটা কালেক্ট করতে পারবেন। অর্থাৎ আপনাকে কোনো একটা ইমেজ দিল, সেই ইমেজে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আপনি অনায়াসে ওখান থেকে কপি করতে পারবেন। ওকে, এখন আমরা একটু দেখাই যে গুগল ডক্সের কিছু লিমিটেশন। আচ্ছা, আচ্ছা, এটা কাজ করছে আলহামদুলিল্লাহ। কিন্তু বেসিক্যালি আপনারা যখন হ্যান্ড রিটেন যে ইমেজগুলো নেন সেইগুলো আমাদের গুগল ডক্স বা এই ধরনের ফাইলগুলো সহজে কাজ করতে চায় না। আচ্ছা, এটা একবার ট্রাই করে দেখি, যদি এটা সাকসেসফুলি হয় তাহলে বুঝবো যে হয়েছে, আদারওয়াইজ আমাদের আরেকটা টুলে মুভ করতে হবে। আর সেভ ইমেজ, আচ্ছা এটাও নিয়ে নিছে। তাহলে আপনাদের সবচাইতে বেস্ট যে সফটওয়্যারটা সেটা হচ্ছিল, এখান থেকে আপনি জাস্ট ছবিটা সিলেক্ট করলেন এন্ড কপি করে মানে গুগল ডক্স ওপেন করলেন, এটা অটোমেটিকলি ওর ভিতর যে লেখাগুলো আছে সেই লেখাগুলো নিয়ে নিবে, কঠিন কোনো কাজ না। ওকে, কিন্তু আপনার কি মনে হয় আপনাকে এই ধরনের কাজগুলো দেওয়া হবে? আপনাকে যে ফাইল বা ইমেজগুলো প্রোভাইড করা হবে সবগুলো কি ইংলিশে হবে, এটা কি আপনি শিওর? না ভাই, অন্য ল্যাঙ্গুয়েজ হবে, তারপরে আবার লেখাটা অনেক খারাপ হবে তাহলে। সেক্ষেত্রে বেস্ট একটা টুলের নাম বলেন যেটা আমরা দৈনন্দিন লাইফে ইউজ করতেছি অলরেডি। গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেট, এটা তো ট্রান্সলেশন কিছু করতেছি না। অলরেডি ইউজ করতেছি আমরা। হ্যাঁ, অলরেডি আমরা অনেকে ইউজ করে থাকি এই সফটওয়্যারটা, এন্ড আমাদের ফোনের একটা সফটওয়্যার, আর একটু বললাম আর কি। গুগল ডক্স এর চাইতে আমাদের ফোনে যে গুগল ফটোসটা আছে সেটা সবচাইতে অ্যাকুরেট এবং সবচাইতে বেশি অ্যাকুরেসিতে কাজ করে। আর এর অ্যাকুরেসিতে কাজ করার জন্য এটা যে কোনো ল্যাঙ্গুয়েজের কম বেশি, আমরা একটু বাংলা লেখা একটু দেখবেন, যদি সে একটু ডিটেক্ট করতে পারে সম্পূর্ণ লেখাটা ভুলভাল ছাড়াই আপনাকে মানে শো করবে। গুগল ফটোস থেকে কোনো স্ক্যান করেন নাই লেখা, ইমেজ স্ক্যান করেন নাই? না ভাইয়া। আচ্ছা ইউজই করা হয়নি, গ্যালারি ইউজ করি। আচ্ছা,
আমার এখন ফোনে, আমি এখানে লগ ইন করা নাই। আপনাদের কেউ ফোনে আছেন এই মুহূর্তে? আচ্ছা, আমি দেখাচ্ছি জয়েন করে। আগে আমি টেক্সট সবকিছু রেডি করে নিয়ে আমি জয়েন দিচ্ছি। তাহলে ইমেজ কনভারসেশনের ক্ষেত্রে আমরা দেখলাম যে বিভিন্ন মাধ্যম আছে, কিন্তু সবচাইতে বেস্ট হচ্ছিল গুগল ফটোস। আমি নেট থেকে আগে একটা ছবি নামাই নিই। ওকে, ঠিক আছে, আমার ডাউনলোড শেষ। আমি ফোন থেকে মিটে জয়েন করে দেখাচ্ছি বিষয়টা। আচ্ছা, তো যেটা দেখাচ্ছিলাম, আমি যদি গুগল ফটোসে যাই এন্ড আমার ডাউনলোড ফোল্ডারটা যদি খুঁজে বের করি, এই দেখেন আমার ডাউনলোড ফোল্ডার। এখানে যে লেখাটা, জাস্ট ওখানে দেখেন যে 4টা বাটন আছে। একটা শেয়ারের বাটন, একটা এডিট, একটা গুগল ফটোস এর স্ক্যানার, একটা হলো ডাউনলোড। আপনি যদি স্ক্যানের উপরে ক্লিক করেন, দেখেন এটা স্ক্যান হবে। তারপর যদি টেক্সট গুলোকে একটার উপর একটা ক্লিক করতে থাকেন, সিলেক্ট করতে থাকেন, দেন আচ্ছা, এটা কাজ করতেছে না, আরেকটা কিছু ডাউনলোড দিই। লেখাগুলো একটু বেশি পেঁচানো। দেখছেন আমার টেক্সটটা কপি হয়েছে, এবার ম্যাক্সিমাম অংশটা কপি হয়েছে। একই কাজ যদি আমি গুগলের ডক্সে বা অন্য কোথাও করতে যেতাম, হয়তো বা এতটা অ্যাকুরেসি পাইতাম না যতটা গুগল ফটোসে দেয় আর কি। তো গুগল ফটোসে স্ক্যানার বিষয়টাতে ক্লিয়ার হয়েছেন যে কিভাবে গুগল ফটোস থেকে কোনো একটা ছবি বা লেখার উপর থেকে টেক্সট স্ক্যান করে নেবেন। হ্যালো। জি ভাইয়া বুঝেছি। আচ্ছা কিন্তু ভাই পুরোটা তো হচ্ছে না, আমি ট্রাই করলাম। আচ্ছা, সব লেখা আপনি গুগল ফটোসে হয়তো বা পাবেন না। সব লেখা গুগল ফটোস বা টেক্সট 100% কনভার্ট করতে পারে না, কিছু লিমিটেশন থাকে। তো এই জন্য কিছু কিছু জিনিস আপনাকে ম্যানুয়ালি টাইপ করতে হবে, কিছু জিনিস আপনাকে কপি পেস্ট করতে হবে, কিছু ওয়ার্ড ফাইলে কাজ করতে পারবে না, যে এরকম কপি নিয়ে আসে জাস্ট ছবিটা ছেড়ে দিলে লেখাটা চলে আসে। কিন্তু এগুলো সবগুলো সফটওয়্যারের ভিতর সবচাইতে অ্যাকুরেট ধরা হয় গুগল ফটোসকে, গুগল ফটোসের যে স্ক্যানারটাকে। তাহলে আপনি যে কোনো ধরনের ফটো কনভারসেশন, ফটো টু ওয়ার্ড বা ফটো টু পিডিএফ, ওটা তার কোনো সমস্যা হবে না।
কাজ দেবে কিরকম? জি, মানে বায়ার কি, বায়ার আচ্ছা বায়ার কিভাবে কাজ দিবে? বায়ার আপনাকে একটা বিচ্ছিন্ন একটা ইংলিশে একটা হাতের লেখা পাঠিয়ে দিবে, বা অনেক পুরানা 70-80 দশকের টাইপ করা যে ইয়েগুলো থাকে, ছাড়া ছাড়া 1870 এই সময়কালকার যে ইমেজগুলো থাকে, রিটেন ডকুমেন্ট। শেক্সপিয়ারের নোবেলের মতো হ্যাচারে হ্যাচটা। হ্যাঁ হ্যাঁ, ওই সময়কার কিছু দেখা যাচ্ছে দলিল বের করে দিচ্ছে আপনাকে এরকম। স্ক্রিন শেয়ার করে। আচ্ছা, স্ক্রিন শেয়ার দেওয়া নেই না? রেকর্ডারও তো মনে হয় চালু হয়। হ্যাঁ, রেকর্ডার চালু আছে। দেখেন আপনাকে এরকম একটা ইমেজ দিয়ে বললো যে এটার উপর কাজ করে। এটা তাও করা যাবে, এটা সহজ আছে দেখার মতো। এরকম ইমেজ দেয় না সচরাচর, এই যে এই টাইপের ইমেজ গুলো দেয়, এটা দেয়। তারপরে হচ্ছে হলো এই টাইপের ইমেজ, মানে এতটা ঝাপসাও না। এটা মনে হচ্ছে পারফেক্ট হবে, দেখা একটু কিরকম আসে এটা। এই যে এই টাইপের ইমেজ গুলো ম্যানুয়ালি কি আপনি এটা বুঝতে পারবেন? দেখেন 1810 বা 70 দুটোর ভিতরে একটা হবে, এই সময়কার একটা ছবি দিয়ে দিচ্ছে। তা আপনাকে বলবে যে এই টাইপের কোনো একটা ছবি বা এরকম একটা লেখা এটার উপর কাজ করে দাও। প্রতিটা পেজের জন্য হয়তো বা সে $1 পর্যন্ত যেতে পারে, এটা মানে বড় কোনো বিষয় না। এই লেখার জন্য মানে $1 কি কম না বেশি বলেন? এমন লেখা থেকে লেখা খুঁজে বের করে, কম না বেশি $1? কম কম। আচ্ছা, তারপর এরকমও দিতে পারে। আমি একটা কাজ পাইছিলাম, সেটা হচ্ছিল আপনার সম্ভবত কোন একটা গোরস্থানের আর্মিদের গ্রেভিয়ার্ড বা যেটা বলে আর কি ওদের, ওখানকার 50টা মানে কাজ করে দেওয়া লাগছিল। এটা মানে বাইরের ফাইবারের থ্রুতে পাইনি, বাইরে একজন আমাকে কাজটা রেডি করে দিয়েছিল, মানে মিডল ম্যান যাকে বলা যায় আর কি। কাজটা কঠিন ছিল, কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারের দাম ছিল বাংলাদেশি টাকায় $1। অর্থাৎ আপনি যে কয়টা জিনিস মানে ইমেজ টু ওয়ার্ডে কনভার্ট করে দিবেন, সে প্রত্যেকটা ক্যারেক্টার এর জন্য $1, বির জন্য $1, এইভাবে কাউন্ট হতো। $1 বলে ভুল হবে, 80 থেকে 90 পয়সার মতো। এই যে এই টাইপের লেখাগুলো থাকতো আর কি। বা আপনি একটা স্লিপ দেওয়া থাকতে পারে, বা একটা জমির দলিল দেওয়া থাকতে পারে। স্লিপটা যদি দেখায়, স্লিপ, যে এই টাইপের স্লিপগুলো আর কি। এগুলো মেশিন দিয়ে কেন, আপনি যেটা ইউজ করেন কম্পিউটারের মানে সবচেয়ে বড় অ্যালগোরিদম ইউজ করেন না কেন, কিছু কিছু জিনিস আপনার মানে সর্ট আউট করতে পারবেন না, আপনাকে ম্যানুয়ালি করতে হবে। এই যে এই ধরনের কাজগুলো আর কি। সেকেন্ড যেটা হোক, এরকম একটা কাজ আমাকে দিয়ে বলা হলো, এর উপরে যে রিটেন যে ডকুমেন্ট গুলো আছে সে সবগুলো আমার লাগবে। তা আপনি সবকিছু নিয়ে আপনি মডার্ন একটা ভার্সন করে দিলেন, কিন্তু একটা জায়গায় আপনি এখানে আটকে যাবেন। এটা যদি একটু আমি আলোচনা করি, এই জিনিসটা যদি আপনাকে আধুনিক করে দিতে বলা হয় বা একটা ডক্স ফাইলে তৈরি করে দিতে হয়, আপনি পারবেন? কোথায় গিয়ে আটকাবেন বলেন তো? ডিজাইনটা জি, সিগনেচারের উপরে হ্যাঁ, এই সিগনেচারে গিয়ে আপনারা আটকে যাবেন। আপনাকে যদি বলা হয় যে এটা একটা মডার্ন পিডিএফ বানিয়ে দাও বা নতুন একটা ডক্স ফাইল তৈরি করে দাও, পিডিএফই চাই বেসিক্যালি, যাতে ওরা ওখান থেকে পরবর্তীতে ডেটাগুলো নিতে পারে। আর তখন আপনাকে বলা হয় যে সিগনেচারটা অ্যাড করে দিলে এনাফ। যদি এটা আমরা একটা দলিল কনসিডার করি, দলিলের ক্ষেত্রে আমাদের পক্ষে সম্ভব না যে সিগনেচারটা আপনি টেক্সট ফাইলে নিয়ে আসা। সবকিছু আপনি এখানে কাজ করে দিতে পারবেন, কিন্তু এই সিগনেচারটা আপনি টেক্সট ফাইলে আনতে পারবেন না। তো বেসিক যারা ফটোশপ জানে বা
দেখা যাচ্ছে এটুকু আপনি ক্রপ করে নিয়ে ইমেজ ব্যাকগ্রাউন্ড করে রিমুভ করে ফেললেন, ফেলার পর একটা লিস্টটা আপনাকে তৈরি করে দিতে হবে। আচ্ছা আমি একটা কাজ করে দেখাই, ওটা মানে ভালো হবে। আচ্ছা দলিলের ইংলিশ কি? ডকুমেন্ট। রেকর্ড। ডকুমেন্ট। ম্যাক্সিমাম তো মডার্নই দেখতেছি। স্যার আর্গুমেন্ট। আর্গুমেন্ট। না না, হলে তো এগ্রিমেন্ট হবে, আর্গুমেন্ট। এগ্রিমেন্ট। হ্যাঁ এগ্রিমেন্ট। থ্যাংক ইউ। অনেকদিন ধরে পড়াশোনার বাইরে তো স্যার। তাই বলে ঝগড়া লাগিয়ে দিবেন, আর্গুমেন্ট লাগিয়ে দিবেন? স্যার মানে ওই এগ্রিমেন্টটা মনে করতে করতে আর্গুমেন্ট চলে আসছে, কি উচ্চারণটাই হয়ে গেল। আচ্ছা এটা নিয়ে নিলাম, এটা স্যার আমার 8 মাস ধরে এবার মনে জীবনে প্রথম বই ছুঁই নাই। কংগ্রেচুলেশন। আচ্ছা থ্যাংক ইউ স্যার। আচ্ছা এই জিনিসটা হয়তো বা আমি আমার যেটা কাজ দেওয়া থাকবে বা আচ্ছা আপনাদেরকে আমি এই ইমেজ টু পিডিএফ এর একটা কাজ দিব নাকি ডিফিকাল্ট হয়ে জি যাবে? স্যার, আমাদের কিছু কাজ দেন, আমরা যদি করতে পারি। আচ্ছা আমি একটা করাই দেখাই, দেন এটা থেকে আপনারা আমাকে একটু প্রোভাইড করেন। ওকে প্রথমে আমি চেষ্টা করবো যে কতটুকু কাজ মেশিন দিয়ে করানো যায়, এই জিনিসটা আমি চেষ্টা করবো সবচাইতে আগে। তো যেহেতু আপনারা চেষ্টা করবেন গুগল ডক্স সরি গুগল ফটোস ইউজ করার। গুগল ফটোস এদিকে মানে খুবই হাইলি অ্যাকুরেটেড, ওর অ্যাকুরেসি লেভেলটা সবচাইতে বেশি, যতগুলো আপনার অনলাইন বা অফলাইন স্ক্যানার গুলো আছে ওর অ্যাকুরেসি লেভেল সবচাইতে বেশি। আপনাদের যাদের অ্যাসাইনমেন্ট লেখা লাগে বিভিন্ন বই থেকে পঙ্গুক্তি নিয়ে নিয়ে লেখা লাগে না? জি ভাইয়া। জি ভাইয়া। বিশেষ করে যারা ইউনিভার্সিটি। জি অ্যাসাইনমেন্ট তো দেয়, কপি করতে হয়, আবার কপি করলেও স্যাররা কিভাবে যেন ধরে নেয় একটা সফটওয়্যার দিয়ে, কোন একটা ওয়েবসাইট থেকে কপি করলে। তা গুগল টানে ফটোস, টেনে ধরে। গুগল ফটোসটা ইউজ করবেন আপনারা। আমার একটা অভিজ্ঞতা আছে, উইকিপিডিয়া তো সবাই চেনেন তাই না? জি জি তো। উইকিপিডিয়া না চিনলে আপনার স্টুডেন্টই না, মানে এরকম একটা অবস্থা। আচ্ছা আমি এই জিনিসটা হুবাহু তৈরি করার চেষ্টা করব, জাস্ট উপরে এই লেখাগুলো বাদে ফ্রেশ ভাবে। আচ্ছা এই জিনিসটা আমরা একটু চেষ্টা করি যে কিভাবে করা যায়। তা আমি আগে একটা গল্প বলি, সেটা হচ্ছে যে উইকিপিডিয়াতে দেখা যাচ্ছে যে আমাদের কিছু লিঙ্ক অ্যাড করা থাকে। ইন্টারনাল লিঙ্ক তো বোঝেন, যারা হালকা পাতলা মানে লিঙ্ক সম্পর্কে ধারণা রাখেন আর কি। আচ্ছা উইকিপিডিয়াতে যাওয়ার পরে কোন একটা টপিকসে যখন আপনারা যান, সাপোজ আপনাকে একটা প্যারা নিচ্ছেন কপি করে, তো কিছু কিছু পাবলিক থাকে এর ভিতর যে ইন্টারনাল লিঙ্কটা এটা কপি করে নিয়ে আসে ওইভাবে পেস্ট, কপি নিয়ে আসার পর ওইভাবে পেস্ট, কোনো প্রকার মানে এডিট করে না। আমি করে ভাইয়া, অ্যাসাইনমেন্টে ধরা গেছিল একবার। তখন ওই অ্যাসাইনমেন্ট করে দেয় সাবমিট, স্যারেরা জাস্ট এখানে একটা ক্লিক করে পিডিএফ ফাইলে একটা ক্লিক করে চলে যায় এই সাইডে, বলে মানে আচ্ছা ঠিক আছে আপনাকে দেখে নিবো, এরকম একটা অবস্থা চলে যায় স্যারদের। তো ভাই চুরি করবেন, চুরি করা তো খারাপ কিছু না, চুরি করে একটা লেভেল রাখবেন, বুঝেন নাই? আচ্ছা আমি ওয়ার্ড ফাইলে কাজ করি, এই জিনিসটা একটু দেখে এটা কিভাবে আছে। আচ্ছা ওয়ার্ড ফাইলটা এখানে যদি একটু আমরা দেখি, এটা একটু মানে কি পোর্ট্রেটে আছে না ল্যান্ডস্কেপে আছে? পোর্ট্রেট ল্যান্ডস্কেপ তো যারা গ্রাফিক্স আছে তারা জানেন, এটা কি কি রেশিওতে আছে? ল্যান্ডস্কেপ। আচ্ছা তো পেজ লেআউটে যাই, ওরিয়েন্টেশনটা আমি ল্যান্ডস্কেপ করে দিই। ওকে কাছাকাছি একটা জিনিস মিলে গেল। তার পরবর্তী অংশ কি আছে দেখি, ছবিটা আরেকবার ওপেন করি।
ছবির উপরে লেখা আছে একটা ডাটা নাম্বার দেওয়া আছে, উপরে একটা ডাটা নাম্বার। আচ্ছা, এক মিনিট। তো সেটা কি টাইপ করে কপি করে পিডিএফ বানাবো? মানে এটা আমরা একটা ডিজিটাল ফরম্যাটে নিয়ে যাবো আর কি। এটা একটা পুরান একটা ফরম্যাট আছে, আমরা ইমেজ এটা তো সুন্দর নেওয়া যাচ্ছে, বাট আপনার ইমেজগুলোর উপরে এখানে মনে করেন লেখা, সিগনেচার, কাটাকাটি এগুলো থাকবে, ওখান থেকে একটা ফ্রেশ ফরম্যাটে নিয়ে আসতে হবে। এখানে যে রিসিপ্টের ছবিটা আছে এটা এরকম আছে, বাট আমরা যে রিসিপ্টের ছবিগুলো পাবো বা আমরা বেসিক্যালি যে রিসিপ্টগুলো প্রোভাইড করি তার উপর এর সিগনেচার, ওর সিগনেচার, এগুলো অনেক কিছু থাকে না, খেয়াল করেন না কখনো? কাটাকাটি, তারপরে ছেঁড়া ছাড়াই এরকম থাকে। ওর ভিতর থেকে যে মেইন যে ডকুমেন্টের অংশটুকু, অর্থাৎ আমার ডকুমেন্ট তো হচ্ছে এইটুকু, এইটুকু হচ্ছে আমার ডকুমেন্ট। এখানে দেখেন সিগনেচার, সিল, এরকম অনেক কিছু আছে। আর আমার যেটা কাজ করার অভিজ্ঞতা আছে সেখানে দেখছি যে মানে এই অফিসারের সিল, তারপরে ওই অফিসারের সিল, সিলটা ভরাই রাখছে, ওখান থেকে আমার ডেটাগুলো খুঁজে বের করা আরো বেশি কঠিন। তো আপনাদের এরকম একটা ইমেজ দেওয়া থাকবে যেটা আমরা নষ্ট ইমেজ অনেকটা বলা যায়, করাপ্টেড ইমেজ। আমি হয়তো বা আপনাদেরকে বলাইছিলাম যে আই উইল কনভার্ট, মানে ওই যে আপনার ফিচার্সে হয়তো অনেকখানে লেখা আছে যে করাপ্ট ইমেজ। গিগের হয়তো কেউ বা কারো কারো ডিটেলস হবে ফিচারে আমি লেখাই নিয়েছিলাম যে করাপ্ট ইমেজ থেকে আমি ডাটা কনভার্ট করতে পারি। তো এটা হচ্ছে সেই করাপ্ট ইমেজের কথা বললাম। আচ্ছা, তো আমি এটা একটু কপি করে দেখাই। সরি, এটা না, কোনটা ছিল? হ্যাঁ, এটা একটু কপি করে দেখাই যে কিভাবে কাজ করব। তো আমি ল্যান্ডস্কেপ ফরম্যাটে নিয়ে গেলাম, উপরের সেকশনে দেখেন 00789 আছে, তো আমি ওটা প্রোভাইড করে দিই 00। আচ্ছা, 00789 দেওয়ার পর একটা স্টার মার্ক দেওয়া আছে, আমরা ওইবার এরকম স্টার মার্ক দিই। আচ্ছা, তারপরে একটা স্পেস দিয়ে পরের লাইনে একদম রাইট কলামে আছে mk.50 500 ওকে। আমার যদি গুগল ডক্স হয়তো বা এই জিনিসগুলো দেওয়া আছে অলরেডি, যেটা আমি একটা কনভার্ট করলাম। আচ্ছা ভাই, এই কাজটা ফটোশপ দিয়ে করতে পারবেন? ফটোশপে করতে পারবেন? হুম। হ্যাঁ, করা যায়। এন্ড প্রত্যেকটা টেক্সট কি এডিটেবল হবে? হ্যাঁ, টেক্সট এডিটেবল পিডিএফ হিসেবে সেভ দেব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে করতে পারেন। আচ্ছা আচ্ছা, কি সিস্টেমে একটু আমি একটু শিখিত দেখি, স্ক্রিনটা শেয়ার দেন। জঙ্গল ভাই একটু শিখানো আমাদেরকে। হ্যাঁ, যেহেতু আপনাদের এখানে একটা এক্সপার্টাইজ আছেন, শিখে ফেলি। ভাই ফটোশপ করে কাজটা করি। আচ্ছা, সিসি এটা কি 2020-এর না 21-এর? 19 উনিশটা 17, যত সময় আমার 17 মনে হচ্ছে। ব্যাক ফাইলে তো 19 লেখা ছিল। ইউজ করি, কাজ সবই হচ্ছে। মিটে আমি ওই লিংকটা প্রোভাইড করছি। রেশিও ল্যান্ডস্কেপ করার ওরিয়েন্টেশন তো আছে এখন মনে হয়। আচ্ছা, পরে ক্রপ করে নিন, এখন জাস্ট স্যাম্পলটা দেখান যে কিভাবে আপনি কাজটা করলেন বা করবেন। মানে টেক্সট হিসেবে টেক্সট দিয়ে লেখা যেতে পারে। ঠিক আছে,
টেক্সট ফাইল না, আমি চাচ্ছি যে ওই লেখাগুলো আমি ইয়ে করবো। মানে কি কেটে বের করবো না, হাতে লেখা যাবে ভাই আলাদা আলাদা করে? এই অংশটা পুরাটা লিখতে পারবো, আর এই সিগনেচারটা টেক্সটটা যাতে পরে পিডিএফ আকারে সেভ হয়ে মানে টেক্সটটা এডিট করা যায় সেটা চাচ্ছি। জি জি এডিটেবল টেক্সট, আর সেটা যেন মানে ওখান থেকে আমি নিতে পারি। আমি ভাবছি যে আপনি যেটা করবেন ওই ইমেজটা এডিটেবল করতে পারবেন। এডিটেবল করা যাবে, তাহলে এটা পিডিএফ হিসেবে সেভ করে দেওয়ার কথা হয়, এটা দিয়ে নইলে ইলাস্ট্রেটর দিয়ে করা যাবে। এটার কথা বলতেছি না আমি, আপনি ওই ইমেজে ব্যাক করেন যে ইমেজটা আমি প্রোভাইড করলাম। জি ভাই, এটা সেভ আছে না, ইম্পোর্ট টেক্সট যেটা অপশন আছে ওটা দিয়ে আপনি পিডিএফ করতে পারবেন। এই ইমেজটাকে পিডিএফ করতে পারবেন? পিডিএফ করা যাবে না, এটাকে বানাইতে পারবো আর কি। আমি বলতেছি যে এই জিনিসটা বহু বানাইতে পারবো, লেখাগুলা সেম হিসাবে। যে লেখাগুলো সেম আকারে বানানো যাবে, সেম ফন্ট ইউজ করা যায়। হুম। এটাকে গুগল ফোন থেকে নেবেন নাকি অন্য কোথাও থেকে? না, এটা Text করে। ফন্ট কাজটাকে এই মানে ইগুলা ওই যে ফ্রন্টটা আপনার ফন্ট গুলা আচ্ছা সার্চ বের করা যায়। আচ্ছা, আপনি একটা এক্সাম্পল দিলে সবাই ক্লিয়ার হয়ে যাবো। একটা এক্সাম্পল স্যার করেন। এটা একটা সুবিধা আছে, আমরা যদি ইমেজটা আপলোড করি সেক্ষেত্রেও আমাদের ফটো খুঁজে বের করে দেয়। জি, হ্যাঁ মনে হ্যাঁ, রাখতে আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ওয়েবসাইটটা আমার কাছে বুকমার্ক করা আছে কিনা দেখতে হবে। লিংকটা দিতেছি এখন। আচ্ছা, অঙ্কন ভাই আপনি কাজটা একটু আগায় নেন, এই যে তন্ময় দাদা লিঙ্ক দিছে। এখানে ইন্ডিভিজুয়াল যে কোনো একটা ফন্ট সিলেক্ট করলে হয়ে যাবে। এই যে মোটামুটি কাছাকাছি ফন্ট, এটা ডাউনলোড দিয়ে ইনস্টল দিলে লিখে মানে হ্যাঁ আর এখানে কিছু করা যাবে। এখানে এটা ডাউনলোড হবে না, কারণ ডলার হ্যাঁ, পেইড ভার্সন। এখানে আমাদের নামটা শুধু কপি করে অন্যখান থেকে ডাউনলোড করতে হবে। এটা আবার একটা করা যায়, এটা হচ্ছে যে ওই লেখাটা স্ক্রিনশট নিয়ে একটু বোল্ড করে ভেক্টর ম্যাজিকে নিয়ে যায়, সেটা হচ্ছে যে পেছনে ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিয়ে এটা আবার ফন্টের ইনস্টল দিলে আবার এটা ইউজ করা যায়। করা যাবে। ডাউনলোড ভার্সন
আলাদা ফন্ট, সেইভাবে করতে গেলে অনেক সময় লাগবে। টাইম লাগবে। হ্যাঁ, হ্যাঁ, আর বাইরে অতটা অ্যাকুরেসি আপনার থেকে নিব না হয়তো বা। মানে ফন্ট সেম হবে, সবকিছু সেম হবে, কিন্তু টাইম লাগবে, 3-4 ঘন্টা টাইম লাগবে। ওই ছোট জিনিসটা করি 4 ঘন্টা 3-4 ঘন্টা টাইম লাগবে। একটা ইমেজের ভিতরে 3-4 ঘন্টা সময় দেওয়া মানে আমাদের জন্য হিউজ। আচ্ছা, মানে একবার হুবহু কপি হবে। আমাদের থেকে- ফটোশপের কাজ করা লাগবে, ইলাস্ট্রেটরেরও কাজ করতে হবে, তাহলে হ্যাঁ। মোটামুটি হুবহু কালারটাও মোটামুটি সেম মাঝে কাজ করতেছে। কিন্তু সমস্যা হবে একটা, সেটা হচ্ছে হলো বাজে সমস্যা কথা বলতেছিলাম, সেটা হচ্ছে হলো যে আমাদের $1 জন্য আপনি এত সময় কাজ করবেন। এটাই প্রবলেম। কিন্তু এই সিগনেচারটা সুন্দর করা যাবে এখান থেকে, ওটা কি করে দেখাবো? আচ্ছা, ফটোশপের কাজ যারা এখানে পারেন কেউ, কারো মানে কে কে ফটোশপের কাজ পারেন, এগুলো আছেন কেউ? Yes, sir, পারি। পারেন না কে কে? থাকলে বলেন, সমস্যা নেই। ভাই আমরা পারি না। আচ্ছা, একটু দেখে নেন, তাহলে আমার সুবিধা হবে। আচ্ছা, আমি কি করবো ভাইয়া কাজটা? এটা দেখাই দেন, আমি শর্টকাট দেখাবো এটার পরে, আপনি এটাকে দেখাই দেন। এই জায়গায় একটা টুল আছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, বলতে যে জায়গায় ক্লিক করবো শুধু ওই কালারটা। আরেকটা আছে না ম্যাজিক ব্যাকগ্রাউন্ড ইরেজার, ম্যাজিক ইরেজার টুলটা ইউজ করলে জানি না কতদূর কাজ করবে। এফিসিয়েন্সি ভালো আসে না, হ্যাঁ, এফিসিয়েন্সি ভালো আছে না, কিন্তু পেজগুলো খারাপ আছে। শর্টকাট কাজের জন্য বেস্ট। এই যে, হ্যাঁ, আর কি যে এখান থেকে একটু কি যে ধরে ধরে করে দেওয়া লাগবে, যে এটা পিএনজি হিসেবে সেভ করে ওখানটা বসায় দিলে এটা পাওয়া যাবে। আচ্ছা, এটা একটা কাজ করতে পারেন। আরেকটা আছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভার, শর্টকাট হচ্ছে ওটা ওটা। হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড একটা আছে ম্যাজিক, এটা হচ্ছে পুরো মনে করেন যে ব্যাকগ্রাউন্ডের কালার যে জিনিসটা যাচ্ছে পুরো কালার যদি সেম না হয়, ডিফারেন্ট হয়, তাহলে ক্লিক করলে পুরাটা খালি যে জিনিসটা দরকার নেই ওটুকু ডিলিট করতে। আর আরেকটা আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ টুল, ওটা হচ্ছে ধীরে ধীরে করতে হবে, বলতে কালারটা যদি কাছাকাছি হয় তাহলে ধীরে ধীরে ওই অংশটুকু ধরে শুধু ব্যাকগ্রাউন্ডটা ঠিক করা যায়। আর ইরেজারটা তো একটা হাত দিয়ে করতে হবে, তো অবস্থা অত ভালো হয় না। যদি কালার একবার আলাদা হয় তাহলে ম্যাজিক্যাল ইরেজার টুল ইউজ করবেন, আর কালার মানে কাছাকাছি হলে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে ধীরে ধীরে করা যায়। করলে এটা পিএনজি হিসেবে সেভ করলে ইউজেবল বা ভালো দেখায়। হ্যাঁ ভালো দেখা। আচ্ছা, গুড প্র্যাকটিস যেটাকে বলে আর কি। আচ্ছা অঙ্গন ভাই, পিএনজি হিসেবে সেভ করে নিচ্ছি। হ্যাঁ, স্ক্রিনটা স্টপ শেয়ারিং দেন, আমি জাস্ট শর্টকাট একটু বুঝিয়ে দিই। আচ্ছা, আচ্ছা, তাহলে অঙ্গন ভাই আর তন্ময় ভাই যেটা দেখাচ্ছিল, সেটা মেইনলি ছিল হচ্ছে 100% অ্যাকুরেটের জন্য। তা আমাদের যে কাজগুলো মেইনলি প্রোভাইড করা হয়, সেটা আমি তো বললাম যে একটা ইমেজ দিচ্ছে, জাস্ট ইমেজের কন্টেক্সট গুলো নেবে। আপনি যদি 100% দেন সেটা ভালো, কিন্তু 100% দিতে গেলে আপনার সময় সীমা কিরকম লাগবে বলেন? এই ইমেজ, 3-4 ঘন্টা টাইম দিতে হবে। একটা ইমেজ যদি হুবহু আপনি কপি করে দেন, সেই ক্ষেত্রে আপনার 3-4 ঘন্টারও বেশি সময় লাগে যাবে। আপনার ফন্ট গুলো সিলেক্ট করে নিয়ে আসা, সেগুলো ইনস্টল দেওয়া, তারপরে আরো কিছু বিষয় আছে। তো আমাদের মেইনলি ওই সময়টা লাগে না, আমার বা ওই টাইপের কাজ আমাদের লাগে না। $1 বা $2 দেখা যাচ্ছে যে একটা ইমেজের জন্য আমাদের 50 সেন্ট, মানে $1/2 যেটা বলে আর কি, $1/2 দিচ্ছে। তা $1/2 জন্য আমরা অত পরিশ্রম করব না, আমরা শর্টকাট একটা টেকনিক ইউজ করব, সেটা হচ্ছে হলো হুবহু সেম রাখার চেষ্টা করব। আচ্ছা, আর সিগনেচারটা আমরা নিব ওইভাবে যেভাবে অঙ্গন ভাই আমাদেরকে দেখালো, ওইভাবে নিতে পারেন ফটোশপ। আর যারা ভাবতেছেন যে না না ফটোশপে আমি মুভ করবোই না, তাদের জন্য আমি প্রথম দিকের একটা ক্লাস রাখছিলাম যে একটা টুল পাওয়া যায় ফেসবুক ইন্টারনেটে অনেকগুলা, যেগুলো কাজই হচ্ছে আমি মানে ইমেজের ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে দেওয়া, শর্টকাট যেটাকে বলে আর কি। তো এখন আমি যে কাজটা করবো, আমি শর্টকাটে জাস্ট একটা রেডি করি। এটা এখন কাজ করতে গেলে আর একটু সময় লাগবে, আমি অন্য কোনো একটা ইমেজ নেই, একটা পোর্ট্রেট ইমেজ নেই, ওটা ভালো হবে। আচ্ছা, আচ্ছা, আপনারা নিজেদের ইচ্ছা মতো যে কোনো একটা হ্যান্ড রিটেন ইমেজ নিতে পারেন, এখানে কোনো আমার বাধা বিপত্তি নাই। ইমেজগুলো কিভাবে আপনারা অন্য একটা টেক্সট ফাইলে কনভার্ট করবেন সেই বিষয়ে নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি জাস্ট দেখাবো যে আপনি আমাদেরকে কি ধরনের কাজটা প্রোভাইড করবেন।
আচ্ছা, এখানে কোথাও থাকতে পারে বিষয়টা। এখানে না। আচ্ছা, আমি কাজটা দেখাবো যে আমাকে এই পরিমাণে কাজটা দিবেন, মানে এইভাবে কাজটা সাবমিট করবেন। হ্যান্ড রিটেন ইমেজ হয়ে গেল। আচ্ছা, এটা যেটাই হোক, আমার এটা একজন স্টুডেন্ট, ওনাদেরকে কাজটা দিছিলাম যে আমাকে একটা ইমেজ লাগবে যেখানে আমার একটা ছবি থাকবে। একটা দলিলে থেকে একটা ছবি থাকে একটা মানুষের, তাই না? যখন আপনি দলিলে কাজ করবেন সেখানে তো একটা মানুষের ছবি থাকবে অবশ্যই। তো একটা ছবি আমাকে প্রোভাইড করবেন, দেন দলিলে নিচে দেখবেন কিছু ধরনের লেখা থাকে, বিভিন্ন ধরনের লেখাগুলো থাকে। এটা অ্যাকুরেটলি অতটা সুন্দর হয় নাই, কারণ মিনিমাম আপনি চাইবেন, আমি চাইবো যে এখানে একটু লেখাগুলো আর একটু বেশি অংশ দিক, যে এতটুকু অংশ লেখা থাকে। আর সবার লাস্টে যেটা করবেন সেটা হচ্ছে আমাকে একটা সিগনেচার প্রোভাইড করবেন, একদম লাস্ট কর্নারে একটা সিগনেচার প্রোভাইড করবেন, এখানে একটা সিগনেচার থাকবে। এইটুকু বিষয় বুঝতে পারছেন? পারবেন কিনা একটু আমাকে রেসপন্স করেন যে স্যার এই ক্ষেত্রে কিন্তু স্যার আপনি নির্দিষ্ট কিছু ইমেজ দিলে আমরা সবাই কাজ করতে পারতাম, এখন আমরা নিজের ইচ্ছা মতো সবাই তো ভালোটা খুঁজবো, যেটা সহজ করা যাবে। আচ্ছা, আমি এখানে যদি নির্দিষ্ট করে দেই সেই ক্ষেত্রে আমাকে প্রায় 30টা থেকে 40টা ইমেজ খুঁজে খুঁজে বের করতে হবে। আচ্ছা, please চেষ্টা করুন। আপনি একটা ইমেজ দেন, সবাই আমরা ওটাই কাজ করবো। মানে একটা ইমেজ দেন, তাহলে বোঝাতে হবে যে কার কাজটা কেমন হচ্ছে। আচ্ছা, এই ইমেজটা পারফেক্ট মনে হচ্ছে। আচ্ছা, এই আমরা ইমেজটা কি এটাতে বসাবো? না না, আপনারা ম্যানুয়ালি লিখবেন। ফন্টের যে বিষয়টা ওটা আমি কনসিডার করব না এখন। এখানে আমাদের অনেকে অ্যাডভান্স লেভেলে আছেন, তন্ময় ভাই আছেন, তারপরে হচ্ছিল ওখানে অঙ্গন ভাই আছেন, তারা গ্রাফিক্স বা এই টাইপের ফিল্ডে আছেন, ওনাদের এখানে একটা দখলতা আছে। বাট আমাদের এটা জাস্ট লাগবে কনটেক্সট গুলা, কি লেখা আছে না লেখা আছে সেই জিনিসগুলো লাগবে। সেই ইমেজটা পারফেক্ট হলেও লেখাগুলো একটু মানে বেশি কিচিমিচি, খুঁজতে খুব সমস্যা হবে। আমি দেখি আরো কিছু দেওয়া যায় কিনা। হ্যাঁ, ফটো স্যার গুগল ডক্স যদি না নেয় তাহলে কি ধরে ধরে ম্যানুয়ালি লিখতে হবে? গুগল ফটোস, গুগল ডক্স, এটা সময় দিচ্ছে 1 সপ্তাহ, সময় নেই, সমস্যা নেই। কোনো না কোনো একটা সফটওয়্যার কাজ করবে। এটা না হলে আপনি ইন্টারনেটে অনেক সফটওয়্যার পাবেন যেগুলো জেপিজি ওয়ার্ড কনভার্ট করে দেয়, সেগুলো হেল্প নেবেন। এরকম হিউজ অনেকগুলো সফটওয়্যার আছে, আপনি এগুলো নিজেদের মধ্যে ট্রাই করে দেখেন, কোনটা থেকে কোনটাতে রেজাল্ট পান, অ্যাকুরেসি পান, সেটা আমাকে একটু জানাবেন। এই যে অনলাইন OCR.net, এটা অনেকটা নাম করা আছে আর কি। এখান থেকে ইমেজ সিলেক্ট করে কাজ করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন আমি আপনাদেরকে বলি যে আপনি কাজ করবেন কিসের উপর, আর মানে স্যাম্পলটা হবে কিরকম। আচ্ছা, এটার সাথে আপনার মাইক্রোসফট ওয়ার্ডের যে একটা বেসিক, সেটা আমরা দেখা যাবে কে কিরকম পারতেছেন। ওকে,
আচ্ছা, এখানে কি করতে হবে কে একজন বলেন তো শুনি, কি বুঝলেন আমি এখানে কি করতে বলতেছি আপনাদেরকে? আমি প্রভাব ছবি সেট করবো, একজন বলেন। ইমেজ অ্যাড করতে হবে, তারপরে এই সাইডে যে লেখাগুলো আছে এগুলো রাখা লাগবে, তারপর যে কন্টেন্ট আসবে সেই কন্টেন্ট এর থাকবে, আর নিচে হচ্ছে সিগনেচার একটা থাকবে। আচ্ছা, অনেকটা কাছাকাছি গেছেন। ওকে, এখানে যে ছবিটা সেটা আপনারা যা কারো ইচ্ছা ছবি লাগাতে পারেন, নিজের ছবি লাগালে সমস্যা নেই, বারাক ওবামার ছবি লাগালেও সমস্যা নেই, যার ছবি ইচ্ছা লাগাতে পারেন। এটা হবে ইমেজ ইমেজ পোর্শন। আচ্ছা, এখানে আমরা ইমেজ রাখবেন। আচ্ছা, এটা একটু পরীক্ষার খাতার মতো করি, তাহলে হয়তো একটু ভালো লাগবে। এই পার্টটা রাখবেন নিজের ইন্ট্রোডাকশন, আপনি কে বা পরিচয়, সিম্পলি এখানে যার যেটা ইচ্ছা লিখতে পারেন, আমার কোনো না নেই। ইন্ট্রোডিউস, এই পার্টটা আপনার যেভাবে ইচ্ছা মানে অ্যাট্রাক্টেড করতে পারেন যে তাকে আমি সেভাবে মূল্যায়ন করব। আচ্ছা, পরের যে পার্টটা সেটা হলো টেক্সট। টেক্সট কিন্তু আমি এটা নেব না, টেক্সটের জন্য আমি আরেকটা ফাইল রেডি করছি এখানে। সেটা হচ্ছিল এই ফাইলটা। এই ফাইলটা আমি এখানে রেডি করছি। এই ফাইলটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি সেভ ইমেজ। লিঙ্কটা দিয়ে দেন। হ্যাঁ, সবকিছু আমি দিয়ে একটা একসাথে দিয়ে দিচ্ছি সবকটাই। তাহলে এই লেখাটা আমার লাগবে, মানে ভিতরে যে কনটেক্সটের যে পার্টটা আছে সেখানে এই লেখাগুলো থাকবে, আর লাস্টের যে অবস্থানটা থাকবে সেটা হচ্ছে হলো, আচ্ছা ওয়ার্ডে আমার তো এখন আর দরকার নাই। আর লাস্ট যে পোর্শনটা এখানে টেক্সট, এটা আমি একটু হাইলাইট করে দিই তাহলে বুঝতে পারবেন। টেক্সট কন্ট্রোল এ দিয়ে ইয়েলো করে দে। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন এখানে টেক্সটটা কোথা থেকে নিয়ে আসবেন। সে টেক্সটটা আমি দিয়ে দিলাম যে আপনার টেক্সটটা হবে কোনটা। এখানে আপনার ছবি, এখানে আপনার ইন্ট্রোডাকশন, এখানে আপনার সিগনেচারটা আপনারাও দিতে পারেন, জায়গাটা দিতে পারেন, এটা মানে ঐচ্ছিক, বাট একটা সিগনেচার থাকতে হবে, সেটা ইমেজ ফাইলে থাকতে হবে। তাহলে বিষয়টা বুঝতে পারছেন কি কি লাগবে আমার। আমার ফরম্যাটটা কিরকম হবে, আমার বাম পাশে থাকবে ছবি, ছবির পাশে আমার কিছু নাম পরিচয় একটা থাকবে, এন্ড ভিতরে যে টেক্সটটা থাকবে সে টেক্সটটা আমি দিয়ে দিলাম যে এই টেক্সট থেকে নেবেন। আর নিচের যে লেখাটা বা নিচের যে সিগনেচারটা সেটা আপনারা নিজেদের ইচ্ছে মতো প্রোভাইড করতে পারেন, বা চাইলে এই সিগনেচারটা দিতে পারেন, সেটা আপনাদের বিষয়। বাট আমার যে অংশটা সেটা হচ্ছে টেক্সটের অংশটা আমার যেটা দেওয়া থাকবে সেটা যেন হয়। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, ভাইয়া ওই টেক্সটটা তো অনেক বড় হবে মনে হয়, পুরোটা লিখে। আচ্ছা, হ্যান্ড রিটেন ইমেজ। এই টাইপের টেক্সট কি জেপিজি টু টেক্সট কনভার্ট হবে? দেখেন কি হয় না হয়, কিভাবে কি করতে পারেন না করতে পারেন। প্রবলেম ফেস না করলে পারবেন না, সলিউশন খুঁজে বের করতে পারবেন না। আচ্ছা, তাহলে আমার হ্যান্ড রিটেন ইমেজের ফরম্যাটটা আমি দিয়ে দিলাম। আর পরে যে বিষয়টা বাকি থাকতেছে সেটা হচ্ছে আপনাদের কি স্যাম্পল 500 নামে লেখা থাকছে, 500 কোথায়? টেক্সট। আচ্ছা, তাহলে এটা নিয়ে কারো সমস্যা নাই, ফরম্যাট কি হবে সেটা আমি দিয়ে দিছি। ফরম্যাটটা আপনি কি ফরম্যাট ইউজ করবেন এটা এখানে দেওয়া আছে। এই টেক্সটের যে পার্টটা সেটা এখানে নিয়ে এসে ছাড়া দিবেন। আর ওয়ান পেজের ভিতরে যেন সবকিছু সীমাবদ্ধ হয়, এটা আরেকটা লিমিটেশন। এটা শেষে আমি বুঝতে পারবো যে আপনার মাইক্রোসফট ওয়ার্ডের দক্ষতা কিরকম সেটা একটু দেখতে পারবো।
আচ্ছা, মাইক্রোসফটের দক্ষতা নেই এরকম কেউ আছেন বলে আমার মনে হয় না, যদি থাকে একটু রেসপন্স করতে পারেন। স্যার আমারই দক্ষতা খারাপ। খারাপ নাই তো, জিরো না তো। জিরো না স্যার, কিন্তু স্যার খারাপ। আমি যেরকম এক্সেল শিটের কাজ স্যার আপনার কাছ থেকেই ফার্স্ট শিখলাম। আমি এক্সেল শিটে এর আগে একবারই মনে হয় একটা কিছু প্রয়োজন ছিল গ্রুপে, সেটা লিসেন করছেন, আমি এছাড়া কিছু কোনোদিন করিনি। আচ্ছা, আমার এই ব্যাচের একটা কথা বলি, আমার ব্যাচের যে এই স্টুডেন্টরা আছে তারা কিন্তু কুইক লার্নার, প্রত্যেকেই কুইক লার্নার। আচ্ছা, আমি একটু পরে কথাটা বলতেছি, ওটা আনটাইটেল ফোল্ডার। আচ্ছা, এটা দিয়ে দিই। আচ্ছা, ক্লাসরুমে পোস্ট করে দিই একেবারে। ডেট কবে দেবো বলেন? শনিবারে আপনাদের পেশা হয়ে যাবে। ধরে স্যার একটু ধরে দেন, একটা তো স্যার শনিবারে দিতেই হবে ডেডলাইন। মঙ্গলবারে দেন। আচ্ছা, আমি একটু থামেন, ডেটটা দেখে বলতেছি। আপনাদের বুধবারের দিনে আপনাদের এক্সাম দিতে হবে, এক্সামের ভিতর মার্কিং এর ভিতর এটা একটা থাকবে। কিরকম এক্সাম স্যার, এটা কি প্রশ্ন ফাঁস হবে? আচ্ছা, আপনাকে আমি এখনই এক্সপ্লেন করলাম। আচ্ছা আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে হলো যে 1টা 2টা 3টা 4টা 5টা, এখনো 2টাই অ্যাসাইনমেন্ট দেওয়া লাগবে আমার। আচ্ছা, আমি মঙ্গলবারে দিব। আচ্ছা, মঙ্গলবারের ভিতরে কিন্তু সাবমিট করতে হবে, লেট করা যাবে না, একটু পরিশ্রম হবে কিন্তু মঙ্গলবার ভিতরে সাবমিট করলে আর সমস্যা হবে না, ওইখানে আমি মার্কিং করতে আমার একটু সুবিধা হবে। আচ্ছা, ওকে, এটা দিয়ে দিলাম, ডেটটা দিয়ে দিলাম হলো মঙ্গলবার। মঙ্গলবারটা হচ্ছে হলো মার্চের 3 তারিখে আপনাদের 25 দিন পূর্ণ হবে, তো 2 তারিখ দিয়ে দিলাম আমি। ওকে, ঠিক আছে, এটা গেল। আর তো কিছু লাগতেছে না। ওকে।